যে যোগ্য চাকরিহারা যারা এখন ঠিক একটা খাদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের পরিস্থিতিটা ঠিক কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। চিন্ময় মণ্ডল যোগ্য চাকরিহারা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওয়ে আমাদের অতিথি হিসেবে। চিন্ময়দা, এই যে আপনি পরিস্থিতিটা অনেকটা ব্যাখ্যা করলেন, তার সঙ্গে আমরা দিন কয়েক আগেই দৃষ্টিপাত লাইভে আমরা খবর করেছি এবং দূরদর্শন সংবাদ বাংলার তরফে আমরা সেই খবর করেছি। ৩রা এপ্রিল আপনারা যে প্রতিবাদ দিবস পালন করছিলেন, এক বছর গত বছর 2025-এ ৩রা এপ্রিল আপনাদের সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছিল। সেখান থেকে এই মুহূর্তে আপনারা একটা অনিশ্চিত জায়গায় রয়েছেন, কারণ আপনাদের মধ্যে অনেকেই যারা নতুন পরীক্ষা দিয়েছে তারা চাকরি পায়নি বা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। সেই সংখ্যাটা একটা বড় সংখ্যা, যেটা আমরা জানতে পারছি। আপনার থেকে আরেকটু ক্ল্যারিফিকেশন চাইবো। রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন যে না, সকলের চাকরি হয়ে গেছে, ফলে পরিস্থিতি স্বাভাবিক, এই নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু এত কিছুর মধ্যেও কার্যত বুকে পাথর চাপা দিয়ে আপনাদের নির্বাচনের কাজ করতে হচ্ছে, ভোট কর্মী হিসেবে কাজ করতে হচ্ছে। আপনি এবং আপনাদের বহু সহকর্মীর সঙ্গে আমি সরাসরি গিয়ে কথা বলেছি, তারা কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। ঠিক কোন পরিস্থিতিতে আপনারা এখন রয়েছেন? দেখুন, প্রথমত যে কথাটা বললেন একদমই সহমত, যে আজকে একটা নতুন পরীক্ষা কখনো একটা ব্যক্তির চাকরি জীবনের দ্বিতীয় যোগ্যতা হতে পারে না। তার যোগ্যতা একবারই হয় একটা সরকারি চাকরি। তো এটা তো কোনো ওই স্যার একটু আগে যেটা বললেন যে অনেক আইটি সেক্টরের কাজ হয় যেগুলোতে মানুষ জানে যে একটা জায়গায় ছাঁটাই হবে আর এক্সপিরিয়েন্স গেইন করে আবার সেকেন্ড একটা অ্যাটেম্পটে ভালো জায়গায় পাবেন। কিন্তু সরকারি চাকরি আমরা যখন বড় হই আমরা মনকে এটাই স্থির করে নিই যে সরকারি চাকরি মানে একটা স্থায়িত্ব, সরকারি চাকরি মানে একটা নিশ্চয়তা। আমরা পড়াশোনা করে যোগ্যতার বেসিসে, মেধার বেসিসে চাকরিটা পেয়েছিলাম। আজকে নতুন পরীক্ষা, সেই নতুন পরীক্ষায় শুধুমাত্র সুপ্রিম কোর্টের অর্ডার যদি ভালো করে ফলো করা হয় তাহলে দেখা যাবে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে আনটেন্টেড টিচারদের শুধুমাত্র বসার কথা বলা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার কি করলো, এসএসসি কি করলো? আমরা বারবার গিয়ে বলেছিলাম শুধুমাত্র আনটেন্টেড টিচারদের যাতে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে শুধুমাত্র নিয়োগটা করা হয়, তাও কোনো পরীক্ষার কথা বলা ছিল না, ওখানে ছিল ফ্রেশ সিলেকশন প্রসেস। SLST 1 যেটা ক্যান্সেল হয়েছিল, তাহলে নেওয়ার কথা কি ছিল? SLST 1 কি করা হলো? SLST 2 করা হলো, নিউ রুলস আনা হলো। ফ্রেশারদের সঙ্গে একটা এতদিন ধরে চাকরি করা যারা প্রিপারেশনের মধ্যে ছিল না তাদের চাকরিটা হারিয়ে তাদের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো এবং খুব গুরুত্বপূর্ণভাবে সেই সময় আমরা এই নিয়ে বহু খবর করেছি যে নতুন চাকরি প্রার্থী তারা বলছিলেন এক কথায় পুরনো যোগ্য চাকরি প্রার্থী এবং নতুন প্রার্থীদের লড়িয়ে দেওয়া হলো। কেন আপনারা এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর পাবেন সে নিয়ে এখনো সুপ্রিম কোর্টে মামলা চলছে। এইটা কি খুব সুকৌশলে এই লড়িয়ে দেওয়ার কাজটা হয়েছিল? দেখুন, রাজনীতিবিদরা ভালো করে জানেন বা রাজনৈতিক দল ভালো করে জানে কিভাবে নিজেদের ঐক্যতাটা ভাঙা যায় এবং তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যায়। আমরা দিনের পর দিন দেখেছি একের পর এক এই বিভাজন সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে ভাগাভাগি করিয়ে দেওয়া হয়েছে, লড়িয়ে দেওয়া হয়েছে। এই যে ভোটের প্রাককালে এসে একটা নিয়োগ পদ্ধতি যেখানে জানে 10টা বছর ধরে কোনো নিয়োগ ছিল না, অতএব বেকাররা 2016 আপনারা 2025-এ এইটা, তার মাঝখানে কোনো এসএসসি হয়নি, তাহলে যারা বিএড করে বসে আছে তাদের ভবিষ্যৎ কি? তাদের আশাটা কোথায়? আজকে ওঠাটা খুব জরুরি যে কেন 10 বছর ধরে এসএসসি পরীক্ষা নিতে পারেনি, তাদের আশাটা কোন জায়গায় থাকবে? তারা পড়াশোনাটা করবে কেন? শিক্ষকতার চাকরি করে একটা প্যাশন, একটা নিশ্চয়তা, এবং বাংলা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য শিক্ষকের প্রয়োজন। তাহলে তারা বেকাররা যাবেটা কোথায়? আর তাদেরকে 10 বছর পরে কাদের সঙ্গে লড়িয়ে দেওয়া হচ্ছে না? যারা চাকরি হারা, যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। কিসের জন্য লড়িয়ে দেওয়া হলো? আমরা তো বারবার বলেছিলাম আমাদের একসঙ্গে লড়াবেন না, এবং তাদের ক্ষেত্রে কি অবস্থাটা হলো না, তারা একটা আন্ডার অ্যাডজুডিকেশন, একটা আন্ডার লিটিগেশন, তারা একটা নিয়মের বেড়াজালে পড়ে চাকরির পরীক্ষা দিতে এসেছে। 10টা বছর পরে একটা বেকারের যন্ত্রণা সরকার জানে না যে 10টা বছর ধরে সে পড়াশোনা করেছে, তাকে কোনো রকম আইনের বেড়াজালে আটকে রেখে আবার পরীক্ষায় বসাবো, যেখানে একটা ডিসক্রিমিনেশন দুটো মানে আমাদের দুটো সেকশনের মধ্যে। আজকে ভাবুন তো, যারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছে আমাদের চাকরি এই নতুন পরীক্ষা দিয়ে, তাদের অবস্থাটা কি? আজকে তাদেরকে দেখবে প্রায় 1500 কাছাকাছি এরকম আপনাদের 11, 12, 9, 10 মিলে প্রায় 1500 প্লাস। এবং যদি দেখা যায় শুধুমাত্র নট কল ফর ভেরিফিকেশন নয়, যারা ওয়েটিং, তারা তো সবাই চাকরিটা পাবে না, তারা দূরের ওয়েটিং, ভ্যাকেন্সি তো অত নেই, তাহলে ওয়েটিং এর সংখ্যাটাও তো খুব কম জনই চাকরিটা পাবে। আজকে তাদের দায়িত্বটা কে নেবে? আজকে রাজ্য সরকার কি তাদেরকে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা করে দেবে এবং বলবে যে আমার চুরির জন্য তোমাদের চাকরি গেছে তাই তোমাদের সম্মান আমি ফিরিয়ে দিলাম, বা আমার যারা চুরি করেছে তাদেরকে আমি জেলে পাঠাচ্ছি, এই বলে কি আমাদের চাকরিটা ফিরিয়ে দিতে পারবে? কারণ আজকে নট কল ফর ভেরিফিকেশন এবং যারা ওয়েটিং, তাদের চাকরি যদি না হয় তাদের জীবনের অন্ধকার নেমে আসবে, তাদের সংসারটা চলবে
কি করে, এবং তাদের দায় দায়িত্ব কিন্তু এই রাজ্য সরকার, সেটা ভোটের প্রাক্কালে আমাদের একটা ভয় রয়েছে, অবশ্যই ভয়টা কি, যে না ভোটের পরে যদি নতুন সরকার হয়, সেটা হতে নতুন সরকার তো অবশ্যই হবে, নতুন সরকারটা কার হবে না, যদি এই একই সরকার থাকে তাহলে প্রত্যাবর্তন হলে এই সরকার দেখবে তো, আবার পরিবর্তন হলে নতুন সরকার আসবে, তাহলে যে সরকারই আসুক সেটা আমাদের কাছে রাজ্য সরকার, এবং যেহেতু আমরা রাজ্য সরকারি কর্মী, সেই জন্য সেই রাজ্য সরকারকেই দেখতে হবে যে এই সমস্ত নট কল ফর ভেরিফিকেশন, যারা ওয়েটিং, যারা চাকরি পাবে না, তাদের চাকরির ভবিষ্যতে নিশ্চয়তা। আর যেটা আমি এক্ষুনি বলেছিলাম যে আপনারা দেখেছেন এই 3 তারিখে আমরা একটা শহীদ মিনার, আপনি ছিলেন সেখানে, যে আমরা মানে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি, আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি কাদেরকে, প্রচুর টিচার, যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষাকর্মী, আজকে তারা মারা গিয়েছেন কিসের জন্য, এই মানসিক যন্ত্রণা, এই নিপীড়ন, এই অত্যাচার, এই শোষণ সহ্য করতে না পেরে। তাদের পরিবারগুলোর দায় কে নেবে? আজকে তাদের পরিবারগুলো, আমরা বারবার বলছি, রাজ্য সরকারের দপ্তর তাদের না হচ্ছে ঠিকঠাক করে ফ্যামিলি পেনশন না পাচ্ছেন, তারা গ্র্যাচুইটি, তাদের ফ্যামিলির একজনকে তো চাকরি দেওয়া উচিত ইমিডিয়েট, তাহলে রাজ্য সরকার বা প্রশাসন এটা দেখছেন না কেন? শিক্ষা দপ্তরকে ইমিডিয়েটলি এর ব্যবস্থা করতে হবে। আজকে সুবল সোরেন স্যার, প্রশান্ত স্যার, আমাদের সন্তোষ স্যার এবং আরো অনেক শিক্ষাকর্মী রয়েছেন যারা মারা গিয়েছেন, তাদের পরিবারের নিশ্চয়তা, তাদের ভবিষ্যতের নিশ্চয়তা দিতে হবে। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আপনারা মনে থাকবে যে আমরা কিন্তু এখনো স্যালারিটা পাচ্ছি, কিন্তু সব থেকে কঠিন অবস্থা যদি কারোর থেকে থাকে সেটা হচ্ছে যোগ্য শিক্ষাকর্মীদের। আজকে শিক্ষাকর্মী